ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য মোস্ট ডিমান্ডের একটা টপিক নিয়ে চলে এসেছি, সেটা বিভিন্ন ঐতিহাসিক বই এবং তাদের লেখক। দেখো, এই যে ঐতিহাসিক বই এবং লেখক, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় দেখবে দুটো চারটা কিন্তু প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই যেভাবে পড়তে হয় তার পড়ার ধরনটাও কিন্তু আজকে তোমাদের আমি এই টপিকটা বলে দেবো। দেখো, প্রথমে কি আছে, এক নাম্বার। দেখো, এই যে মহাভাষ্য, যোগসূত্র, এই যে দুটো ফেমাস বুক, এই বইটি কে লিখেছেন না পতঞ্জলি। এবারে যখন আমি পতঞ্জলি পড়ছি, আমাকে পতঞ্জলি সম্বন্ধে দু একটা এক্সট্রা পয়েন্ট জানতে হবে। কি জানতে হবে? এক নাম্বার হচ্ছে, এই পতঞ্জলি একজন সংস্কৃত গ্রামারিয়ান ছিলেন, এক নাম্বার পয়েন্ট। ঠিক আছে, তাহলে তিনি কি ছিলেন? একজন সংস্কৃত গ্রামারিয়ান ছিলেন। ঠিক আছে, এবং সেকেন্ড পয়েন্ট যিনি জানতে হবে, সেটা সব থেকে পরীক্ষায় বেশি বেশি আসে, তিনি পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন। ঠিক আছে, সেটা পুষ্যমিত্র শুঙ্গ। ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় দেখবে এটাই কিন্তু বেশি আসে। তাহলে পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন, পড়লে কিন্তু এইভাবেই পড়তে হবে। এরপরে দেখো, সেকেন্ড কোশ্চেন কি আছে? রাজতরঙ্গিনী। তাই রাজতরঙ্গিনী বইটা খুবই ফেমাস বই, কলহনের লেখা, এটা আমরা সবাই জানি, তাই তো। বাট আমাকে কি পড়তে হবে? এই রাজতরঙ্গিনী সম্বন্ধে প্রশ্ন হয় যে কোথাকার ইতিহাস জানা যায়। মনে রাখবে, কাশ্মীরের শ্রীনগর সিটির বা শ্রীনগর শহরের বর্ণনা কিন্তু এই রাজতরঙ্গিনীতে আছে। ঠিক আছে, তাহলে শ্রীনগর শহর, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে শ্রীনগর শহরটার ফাউন্ডার কে ছিলেন? এর ফাউন্ডার কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে, সম্রাট অশোক। সম্রাট অশোক এই শহরটার কিন্তু ফাউন্ডার ছিলেন। এবং মনে রাখবে, এই রাজতরঙ্গিনী থেকেই জানা যায় যে সম্রাট অশোক একজন শৈব বা শিব ভক্ত ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো, বিক্রমাঙ্ক দেবচরিত। বিক্রমাঙ্ক দেবচরিত বইটা কার লেখককে? সেটা হচ্ছে বিলহন। খুব ইম্পর্টেন্ট, বি ফর বি মনে রাখবে, বিক্রমাঙ্ক দেবচরিত, বিলহন, কলহনের রাজতরঙ্গিনী। ক্লিয়ার? আচ্ছা, অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য, চাণক্য যাকে বলা হয়, এবং এর আরো একটা নাম, সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, বিষ্ণুগুপ্ত এই নামটাও কিন্তু আসে। এবারে আমরা সবাই জানি যে চাণক্য, বিষ্ণুগুপ্ত, এই যে একে কি বলা হয়? ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। আচ্ছা, চাণক্য, হি ইজ দা পলিটিক্যাল গুরু অফ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক গুরু ছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কে ছিলেন? রাজনৈতিক গুরু ছিলেন মৌর্য। বুঝছে? তাহলে এইরকম ভাবে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, এই যে অর্থশাস্ত্র, দেখো, এই যে অর্থশাস্ত্র বুকটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অর্থশাস্ত্র বইটা একটা পলিটিক্যাল পলিসি বা স্টেট ক্রাফটের উপরে লেখা বই। স্টেট ক্রাফট যেগুলা বলছি, সেগুলা কিন্তু প্রত্যেকটাই এক্সামে আসা কোশ্চেন। ঠিক আছে, স্টেট ক্রাফট বা পলিটিক্যাল পলিসির উপরে একটা লেখা বই। তারপর দেখো, ইন্ডিকা। ইন্ডিকা বইটা কে লিখেছেন? ইন্ডিকা হচ্ছে মেগাস্তেনিস। যখনই মেগাস্তেনিস নামটা আমরা দেখলাম, তাহলে এখান থেকে পরে যে এই যে মেগাস্তেনিস কার রাজসভায় এসেছিলেন, মনে রাখবে, এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু এসেছিলেন। ঠিক আছে, মেগাস্তেনিস কে ছিলেন? মেগাস্তেনিস ছিলেন সেলুকাস নিকেটরের কিন্তু অ্যাম্বাসেডর ছিলেন, বা সেলুকাস নিকেটরের দূত। সেলুকাস নিকেটর। ঠিক আছে, সেলুকাস নিকেটরের কে ছিলেন? দূত ছিলেন। বোঝা গেল? আচ্ছা, ইন্ডিকা। ইন্ডিকা থেকে কি কি প্রশ্ন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে যে ইন্ডিকা থেকে আমরা পাটলিপুত্রের ইতিহাস জানতে পারি। পাটলিপুত্র শহরের যে বর্ণনা, সেটা আমরা কোথা থেকে জানতে পারি? এই ইন্ডিকা গ্রন্থ থেকে জানতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই ইন্ডিকা গ্রন্থেই কিন্তু বলা ছিল যে মৌর্য সাম্রাজ্যে সেই সময় দাস প্রথা ছিল না। কি প্রথা ছিল না? দাস প্রথা।
দাস প্রথা ছিল না, ছিল না। তাহলে এই পয়েন্টগুলা কিন্তু তোমাকে জানতে হবে, শুধু বই পড়ে নিলে হবে না, এই বইগুলা সম্বন্ধে কিন্তু একটু ডিটেলে জানতে হবে, তখন তুমি কনফিডেন্ট হতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে। এরপরে দেখো স্বপ্ন বাসব দত্ত, স্বপ্ন বাসব দত্ত ভাসের লেখা, জাস্ট এটা পড়ে নাও। দেখো কিছু বই আছে জাস্ট আমরা প্লেন পড়বো, কারণ সেগুলো সম্বন্ধে কোশ্চেন কোনোদিন আসেনি আর আসবেও না। বাট যেগুলো আমাদেরকে জানতে হবে, যেমন মিচ্ছকটিকম, এই মিচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। খুব ইম্পর্টেন্ট বই, মনে রাখবে এটা একটা প্লে বা ড্রামা একটা, ঠিক আছে, একটা ড্রামা, সংস্কৃত ড্রামা একটা, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? না বিষ্ণু শর্মা। মাঝে মাঝে বিষ্ণু শর্মা পাবে না, তখন কি পাবে? বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, বিষ্ণু, যদি বিষ্ণু শর্মা না থাকে তখন বিষ্ণুগুপ্ত পয়েন্ট থাকবে। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বরে কি আছে? হিতোপদেশ। হিতোপদেশ কার লেখা? নারায়ণ পণ্ডিতের লেখা, নারায়ণ পণ্ডিত। সূর্য সিদ্ধান্ত, ভেরি ইম্পর্টেন্ট বুক, পরীক্ষায় বারবার আসে। সূর্য সিদ্ধান্ত সেটা কার? আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্ট কোন সময়ের কবি ছিলেন? আমরা জানি যে আর্যভট্ট শূন্যের খোঁজ করেছিল, তাই তো, জিরো এর খোঁজ করেছিলেন, এবং তিনি জিরো এর খোঁজ করেছিলেন, তাই তো। এবং আর্যভট্ট সংস্কৃত, সরি, গুপ্ত যুগের, গুপ্ত যুগের, ঠিক আছে, গুপ্ত যুগের কবি ছিলেন কিন্তু আর্যভট্ট। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পয়েন্টগুলা জানতে হবে। এরপরে দেখো ভাস্কর টু, ভাস্কর টু এর লেখা বইটা কি? সেটা হচ্ছে লীলাবতী, ভেরি ইম্পর্টেন্ট বই। লীলাবতী কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। এবারে দেখো এই যে লীলাবতীকে, একে পার্সিয়ান ভাষায় ট্রান্সলেশন কে করেছিল? এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে, ফাইজি, ফাইজি, ফাইজি কিন্তু পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসেছে এইটা, যে লীলাবতীকে পার্সিয়ান ভাষায় ট্রান্সলেশন কে করেছে? মনে রাখবে ফাইজি। এরপর দেখো কল্পসূত্র, কল্পসূত্র বইটি কার লেখা? সেটা হচ্ছে ভদ্রবাহু। আচ্ছা একটু বলে রাখি, এইটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো ভাস্কর টু বা ভাস্করাচার্য বইটা হচ্ছে, এটা হচ্ছে লীলাবতী। ঠিক আছে, এটা হচ্ছে লেখক, মানে এদিকে হওয়ার কথা ছিল, ঠিক আছে, দেখে নিবে। তাহলে এই রকম ভাবে কিন্তু পড়তে হবে। দেখো আমরা যতটুকু পড়াবো একদম কোয়ালিটি কন্টেন্ট দেবো তোমাদেরকে, তোমরা মাথায় খেয়াল রাখবে যে আমরা কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না, একদম যেগুলা পরীক্ষায় আসছে বারবার আমরা কিন্তু সেগুলাই পড়াবো। এরপরে কি দেখো, এরপরে হচ্ছে এই যে নীতিসার, নীতিসার এই বইটা লেখককে? সেটা হচ্ছে কামানরম। এই নীতিসারকে মনে রাখবে, এই নীতিসারকে গুপ্ত যুগের অর্থশাস্ত্র বলা হয়। ঠিক আছে, তাহলে গুপ্ত যুগের অর্থশাস্ত্র কাকে বলা হয়? এই নীতিসারকে বলা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে গুপ্ত যুগের, গুপ্ত যুগের অর্থশাস্ত্র, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে কিন্তু এটা। তারপর দেখো শ্রীকৃষ্ণ চরিতম, শ্রীকৃষ্ণ চরিতম সমুদ্রগুপ্ত। দেখো সমুদ্রগুপ্ত সম্বন্ধে কিন্তু অনেক পয়েন্ট তোমাদের আমি বলেছি, সমুদ্রগুপ্তের টাইটেল, সমুদ্রগুপ্ত থেকে প্রচুর পয়েন্ট আসে তোমাদের, কিন্তু আমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন কিন্তু একদম ডিটেলে বলবো। তাও জাস্ট এটা জেনে রাখো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, নেপোলিয়ান বলা হয়। নেপোলিয়ান কে বলেছিলেন? ভিএ স্মিথ, ভিএ স্মিথ বলেছিলেন। ক্লিয়ার? ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, সমুদ্রগুপ্ত কিন্তু একজন ভালো বীণা বাদক ছিলেন। ঠিক আছে, সমুদ্রগুপ্ত একজন ভালো বীণা বাদক ছিলেন। এরপরে দেখো কালিদাস, কালিদাস থেকে দেখো এই যে বইগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কালিদাসের কিন্তু প্রচুর বই, এই জন্য একে কি বলা হয়? ইন্ডিয়ান শেক্সপিয়ার বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান শেক্সপিয়ার, ইন্ডিয়ান শেক্সপিয়ার। ঠিক আছে, কালিদাসকে কি বলা হয়? ইন্ডিয়ান শেক্সপিয়ার বলা হয়। কালিদাসের বইগুলো দেখে নাও,
অভিজ্ঞান শকুন্তলাম, মেঘদূতম, মালাবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভবা, রঘুবংশম, তাহলে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট বই, প্রত্যেকটাই মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে, 16 নম্বরে কি আছে, এই যে বরাহ মহিরের লেখা বইগুলি, সেটা হচ্ছে পঞ্চসিদ্ধান্ত, বৃহৎ সংহিতা এবং বৃহৎ জাতক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম আসা প্রশ্ন। তাহলে বরাহ মহিরের লেখা বইগুলি পঞ্চসিদ্ধান্তিকা, তারপর তোমার হচ্ছে বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু দেখে নেবে প্রত্যেকটাই। অষ্টাধ্যায়ী কার, এটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী, তাই তো? তাহলে পাণিনির অষ্টাধ্যায়ী। এবারে এইটা কিন্তু এই অষ্টাধ্যায়ী বই সম্বন্ধে যদি জানতে হবে যে সংস্কৃত ভাষায় লেখা প্রথম গ্রামারের বুক, ঠিক আছে? তাহলে সংস্কৃত ভাষায় লেখা প্রথম গ্রামার বুক বা গ্রামারের বই, সেটা কি? সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা লিখে নেবে। তারপরে দেখো রামচরিত। রামচরিত বইটি কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো দেখো, এবার রামচরিত থেকে অনেকগুলা কোশ্চেন আছে। কি রামচরিত? রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা। ঠিক আছে, তুলসীদাস কার সভায় ছিলেন? আকবরের সভায়। ঠিক আছে, আকবরের নবরত্ন ছিলেন না, বাট কিন্তু আকবরের সভায় ছিলেন তিনি। ঠিক আছে, উত্তর রামচরিত, তাহলে রামচরিত সম্বন্ধে যখন আমরা পড়ে নিব সবগুলাই পড়ে নিলাম। ঠিক আছে, তাহলে রামচরিত, রামচরিত মানস এবং উত্তর রামচরিত, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই প্রশ্ন এসেছে। সেটাকে ভবভূতি, ভবভূতি কি হবে? উত্তর রামচরিত, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে, গীত গোবিন্দ। গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। এবারে জয়দেব সম্বন্ধে একটু জানতে হবে। জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তাহলে লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? সেটা হচ্ছে জয়দেব। এবার দেখো এই যে প্রবন্ধতম, প্রবন্ধতম বইটি কার? সেটা হচ্ছে ধৈর লেখা। ঠিক আছে, প্রবন্ধতম ধৈ, খুব ইম্পর্টেন্ট বই। লাস্ট আজকের জন্য লাস্ট, সেটা কি? মুদ্রা রাক্ষস এবং হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। এই বইটি কার লেখা? বিশাখ দত্তের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এইটা মনে রাখবে, এই যে দেবী চন্দ্রগুপ্তম, এটা কিন্তু সোশিও ইকোনমিক কন্ডিশন অফ মৌর্য এম্পায়ার। তাহলে মৌর্য যুগের সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু এখান থেকে জানা যায়। এবং এই মুদ্রা রাক্ষস থেকেই জানা যায় যে নন্দ বংশের যে পতন হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য দ্বারা, সেটা কিন্তু এই মুদ্রা রাক্ষসেই কিন্তু বর্ণনা আছে। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। এটা কিন্তু একটা পার্টে হবে না, আরো পার্ট আসবে তোমাদের জন্য। আজকে অ্যানসিয়েন্টের কয়েকটা ইম্পর্টেন্ট বই ছিল, তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, অল দা বেস্ট, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।